হতেই পারে আপনার 1-2 মাস 3 মাসের জন্য চাকরি চলে যেতে পারে, বা আপনি চাকরি ছেড়ে দিলেন, অন্য কোথাও আপনার চাকরি আবার অন্য কোম্পানিতে যাবে। যত দ্রুত শুরু করবেন তত ভালো ফল পাবেন। নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত মণ্ডল, আর আপনারা দেখছেন বিনিয়োগ এক্সপার্ট। আজকে চলে এসেছি একটি ভিডিও নিয়ে। ভিডিওতে আমরা কি শিখবো, আমরা কিভাবে বাজেট তৈরি করবো মাসের শেষে। মানে আমরা যে মানে ধরুন আমরা ইনকাম তো করছি, ইনকাম করার সঙ্গে সঙ্গে আমাদের খরচও আছে। তো সেই খরচগুলো কিভাবে আপনারা বাজেট ফ্রেন্ডলি ভাবে আপনারা সেই খরচগুলোকে করবেন এবং কিভাবে সেভিংস করবেন তার একটা বাজেটিং আমি এখানে আজকে দেখাবো। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও, আপনারা কেউ স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকবেন। মাস শেষ হওয়ার আগেই যদি টাকা শেষ হয়ে যায় তাহলে বুঝতে হবে বাজেটিং করছেন না আপনি ঠিকঠাক ভাবে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে মাসিক বাজেট তৈরি করতে হয় একদম সহজ 5টি ধাপে। একদম সহজ 5টি ধাপে আমরা বাজেটিং করা শিখবো। পার্ট 1, বাজেট মানে কি? বাজেট মানে কি? বাজেট মানে হলো আপনার আয় অনুযায়ী আপনার খরচ ও সঞ্চয়ের একটা পরিকল্পনা। এটা হলো মানচিত্র, যেটা আপনাকে বলে কোথায় টাকা যাবে আর কোথায় যাওয়া উচিত নয়। এটাই তো বাজেট, যে আপনি কোথায় টাকা মানে খরচা করবেন আর কোথায় খরচা করবেন না। ঠিক আছে, যদি আপনি বাজেট না বানান তাহলে আপনি অজান্তেই এমন খাতে টাকা ব্যয় করছেন যেটা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। ঠিক আছে, বাজেট তৈরির 5টি ধাপ আমরা দেখে নেব। বাজেট তৈরির 5টি ধাপ কি? স্টেপ ওয়ান, আপনার মোট আয় লিখুন। একটা খাতা পেন নেন, খাতা পেন নিয়ে প্রথম আপনার মোট আয় কত সেটাকে আপনি লিখুন। ঠিক আছে, যেমন আপনার মাসিক ইনকাম যেরকম হতে পারে, আপনার বেতন হতে পারে, মানে আপনার স্যালারি হতে পারে, ফ্রিল্যান্সিং করে আপনি হয়তো ইনকাম করছেন, বা আপনি দোকান থেকে ইনকাম করছেন। এই সব কিছু আপনি লিখুন, কোথায় কোথায় থেকে আপনার ইনকাম আসছে, কত টাকা করে ইনকাম আসছে। ফ্যামিলি ইনকাম যদি থাকে, ফ্যামিলি ইনকাম থাকলে সেটাও ধরতে পারেন। যদি আপনার এক্সট্রা, যদি ধরুন আপনিও একটা মাস গেলে মাইনে পাচ্ছেন বা একটা ইনকাম করছেন ব্যবসা করে, আপনার ফ্যামিলিতেও যদি আপনার কেউ থাকে যে যে ইনকাম করছে, সেই খরচাটাও সব একসাথে মিলিয়ে আপনারা মানে খরচা করেন, তাহলে সেটাও এখানে যুক্ত করুন। এটা হলো কি? এটা হলো স্টেপ ওয়ান। স্টেপ টু কি? খরচকে 3 ভাগে ভাগ করুন। আপনার যে মাসে যে খরচাটা হয় সেই খরচটাকে 3 ভাগে ভাগ করুন। একটা হলো ফিক্সড, মানে ফিক্সড একটা খরচা তো সবার থাকে, যেমন হতে পারে আপনার গাড়ির ইএমআই, বা বাড়ির মানে হোম লোনের ইএমআই আছে, বা আপনার হয়তো বাড়ি ভাড়া দিতে হতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি ফিক্সড খরচা। ঠিক আছে, তারপরে কি ভ্যারিয়েবল, যেমন বাজার করা, বিদ্যুৎ বিল, মোবাইল বিল, তাই না? মানে যেগুলো হচ্ছে আমরা বলি ইউটিলিটি, যেগুলো আমরা মানে নিত্য প্রয়োজনীয় আমাদের যেগুলো লাগবেই লাগবে, যেগুলো আমরা ইউটিলাইজ করি, তো সেগুলোকে একটা ভাগ করুন। তারপরে কি আনপ্ল্যান, যেমন হঠাৎ কোনো একটা নিমন্ত্রণ চলে এলো, সেখানে আপনাকে কিছু গিফট দিতে হতে পারে। ঠিক আছে, কিছু একটা প্ল্যানিং, মানে হঠাৎ কিছু একটা মনে হলো যে এটা কিনবো, এটা আমার লাগবে, এটাও হতে পারে। তো এইটাকে কি করবেন, 3টে ভাগে প্রথম আগে খরচাটাকে ভাগ করুন, যে আপনার মাসে খরচা কি আছে। এই 3 ভাগেই লিখুন মাসিক খরচগুলো, যতটা সম্ভব সঠিকভাবে লিখবেন, যতটা সম্ভব। ঠিক আছে, সঠিকভাবে লিখুন। স্টেপ 3 কি করবেন? 50-30-20, 50-30-20 রুলস ব্যবহার করুন। ঠিক আছে, 50-30-20 এই রুলসটাকে আপনারা ব্যবহার করুন। তো তাহলে কি 50 কি করবেন? 50% টাকা প্রয়োজনীয় খরচ, যেমন ভাড়া। ঠিক আছে, আপনার ভাড়া হতে পারে, আপনার ইএমআই হতে পারে, বা আপনার ওষুধ খরচা হতে পারে, মেডিসিন খরচা, সেগুলো আপনি 50% টাকা আপনি ওখানে দিন, ওখানের জন্য লিখুন। 30% টাকা কি করবেন? এই যে 30% টাকা আপনার পছন্দ, মানে বিনোদন, খাওয়া দাওয়া, অনেকের আছে না মাসের শেষে সিনেমা দেখতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, তো এইগুলোর জন্য 30% টাকা আপনারা খরচা করতে পারেন। ঠিক আছে, 30% এগুলোর জন্য রাখতে পারেন। তারপরে মানে ইউটিলিটির জন্য আপনারা রাখতে পারেন। 20% টাকা, মানে এই যে 20% টাকা সঞ্চয় ও বিনিয়োগ করুন। সঞ্চয় বিনিয়োগ কি? যেমন আপনি এসআইপি শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ডে, আপনি আরডি করতে পারেন, বা আপনি এমার্জেন্সি ফান্ড হিসাবে আপনি এটাকে ইউজ করতে পারেন। আপনি এটাকে ব্যাংক এফডিও করে রাখতে পারেন, যাতে আপনার মানে ভবিষ্যতে এটা যখন এমার্জেন্সি কোনো ফান্ডের প্রয়োজন হবে সেটা আপনি
সঙ্গে সঙ্গে বার করতে পারেন। স্টেপ 4 কি? খরচ ট্র্যাক করুন। আপনি যে খরচাটা করছেন প্রতিদিন, প্রতিদিন বা প্রতি সপ্তাহে খরচ লিখুন। ঠিক আছে, প্রতিদিন আপনি কত টাকা খরচা করছেন সেটা একটা নোট ডাউন করুন। প্রতিদিন বাড়ি এসে ঠান্ডা মাথায় এটাকে নোট ডাউন করুন যে আপনার আজকে কত টাকা খরচা হলো। ঠিক আছে, বা প্রতি সপ্তাহে আপনি খরচ লিখতে পারেন। খাতা, এক্সেল অথবা ফ্রি অ্যাপ ব্যবহার করতে পারেন, যেমন ওয়ালমার্ট, মানি ম্যানেজার, এইসব এই ধরনের অ্যাপ আছে। আপনারা সেখানে মানে আপনাদের এই মানে খরচাগুলো মানে এক্সপেন্সগুলো আপনারা সেখানে এন্ট্রি করে রাখতে পারেন। খরচ না লিখলে আপনি জানবেন না আপনার টাকা কোথায় যাচ্ছে। আপনি যদি কোথায় খরচ করছেন সেগুলো যদি আপনি লিখে না রাখেন, তাহলে কিন্তু আপনার বাজেটিং করতে কিন্তু সমস্যা হবে। আপনি বুঝতেই পারবেন না, আপনার টাকা হয়তো ভুলে যাবে যে কোথায় আপনার টাকাটা যাচ্ছে। মাসের শেষে গিয়ে আপনি ভুলে যেতে পারেন। তারপরে কি স্টেপ 5 কি দেখবো? স্টেপ 5 হচ্ছে মাসের শেষে পর্যালোচনা করুন। ঠিক আছে, মাসের শেষে পর্যালোচনা করুন। মাস শেষে একবার দেখে নিন আপনার বাজেট অনুযায়ী খরচ হয়েছে কিনা। মাসের শেষে একবার দেখে নিন যে আপনার টাকাটা আপনি যেভাবে ভেবেছিলেন সেইভাবে খরচা হয়েছে কিনা, বা আপনার বাজেট অনুযায়ী হয়েছে কিনা। কোন খাতে কাটা যাবে, কোথায় আরো সেভ করা যায় কিনা তা বিশ্লেষণ করুন। ধরুন 1 মাস আপনি টাকা খরচা করলেন। ঠিক আছে, টাকা খরচা করলেন, এবার আপনি 1 মাস পরে যখন আপনি বাজেটিং করবেন তখন আপনি একটা জিনিস ওখানে দেখবেন যে আপনি যে মানে কোনো এক্সট্রা খরচা কিছু করেননি তো মাসে, তো সেই খরচার টাকাটা কি মানে কাট করা যায়, মানে সেই খরচাটা কি সেভ করা যায় সেটা দেখুন। এবং কোথায় আরো সেভ করা যায় কিনা, কোনো ইনভেস্ট মানে কোথাও একটা এমন খরচা করেছেন, ধরুন 5,000 টাকা খরচা করেছেন, সেই 5,000 টাকাটাকে কি আপনি 2,000 টাকা মানে আপনি বাঁচাতে পারবেন বা 1,000 টাকা বাঁচাতে পারবেন, সেটা একবার দেখুন। ঠিক আছে। পার্ট নম্বর 3, কিছু সহজ বাজেটিং টিপস। ক্যাশ বা ইউপিআই কোনটাতে বেশি খরচা হচ্ছে খেয়াল রাখুন। আপনি যে মাসে খরচা করছেন, ঠিক আছে, আপনার ক্যাশ রাখলে বেশি খরচা হচ্ছে না ইউপিআই থেকে বেশি খরচা হচ্ছে, মানে ব্যাংক অ্যাকাউন্টে দেখে আপনার খরচা হচ্ছে, সেটা আপনি দেখুন। তবে আমি সবসময় সবাইকে একটা কথা বলবো, চেষ্টা করবেন ক্যাশ থেকে খরচা করার। কারণ ইউপিআই দিয়ে খরচা করা মানে মানে আপনার হচ্ছে ব্যাংকে, ধরুন আপনার কেউ ফোনপে, গুগল পে আপনারা ইউজ করেন, পেটিএম মানি আপনারা ইউজ করেন, তো সেখানে কি হয়, আপনারা কোনো কিছু যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকে, আপনারা কিছু খরচা করতে গেলে আপনারা সঙ্গে সঙ্গে কি স্ক্যান করে টাকাটা মিটিয়ে দেন। আপনাদের কিন্তু অতটা গায়ে লাগে না। ঠিক আছে, অতটা কিন্তু মনে হয় না। কিন্তু আপনি দেখবেন একটা জিনিস, আপনার পকেটে 5,000 টাকা আপনি রাখবেন মানি ব্যাগে, সেই 5,000 টাকাটা, ঠিক আছে, সেই 5,000 টাকাটা থেকে যখন আপনি খরচা করবেন তখন কিন্তু আপনি যতবার মানি ব্যাগটা খুলবেন দেখবেন আরে আমার টাকা তো কমে যাচ্ছে, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা আসবে যে না, তাহলে আমাকে খরচাটা কমাতে হবে। তো আমি সবসময় সবাইকে অ্যাডভাইস করবো যে আপনারা ক্যাশে খরচা করুন। আপনাদের যে মান্থলি যে এক্সপেন্স আছে আপনারা ক্যাশে খরচা করুন। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে আছে সেগুলোকে আপনার অনলাইন ছাড়া হয় না। ঠিক আছে, অনলাইন করতে পারেন, অসুবিধা নেই। তারপরে কি, নো স্পেন্ড ডে রাখুন সপ্তাহে একদিন। সপ্তাহে এমন একটা দিন রাখুন যেদিন মানে টোটালি কোনো টাকা খরচা করবেন না। নো স্পেন্ড ডে, সেটা বাজেটিং করুন, সেটা বাজেটের খাতায় সেটা লিখুন যে আজকে এই দিনটাতে আমি কোনো টাকা খরচা করব না। হতে পারে কেউ বৃহস্পতিবার, অনেকেই বৃহস্পতিবার টাকা খরচা করতে চান না, টাকা কাউকে ধার দিতে চান না, কাউকে দিতে চান না। আপনারা চাইলে বৃহস্পতিবার দিনটা আপনারা খরচাকে মানে নো স্পেন্ড ডে হিসেবে আপনারা লিখতে পারেন। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে জাস্ট আমার ওপিনিয়ন থেকে আপনাকে বললাম। একেবারে হোল মান্থ শপিং করবেন না, সারা মাস ধরে কিন্তু শপিং করবেন না। অনেকে এটা এটা এই ভুলটা কিন্তু করে, সারা মাস ধরে শপিং করে যাচ্ছে, মাসের শেষে দেখছে হাতে টাকা। ঠিক আছে, তো এটা করবেন না, এটা করলে খরচা আরো বাড়তেই থাকবে। তারপরে কি, ফ্যামিলি বাজেট বানান, সবাই মিলে মেনে চলুন। ফ্যামিলি বাজেট বানান, যাতে আপনার ফ্যামিলি যারা আছে তারাও যেন আপনার সেই বাজেট হিসাবে যেন তারা যেন মেনে চলে। ঠিক আছে, সেটা তাদেরকে বোঝান, তাদেরকে বলুন। সিঙ্কিং ফান্ড তৈরি করুন, যেমন উৎসব, স্কুল ফি, চিকিৎসা, এগুলোর জন্য একটা ফান্ড তৈরি করুন। যেমন বাড়িতে হতে পারে আপনার বাড়িতে বাৎসরিক পূজা আছে, প্রতি বছর হয়তো বাৎসরিক পূজা থাকতে পারে আপনার বাড়িতে, বা কোনো একটা অনুষ্ঠান থাকতে পারে, বা আপনার বাচ্চার হয়তো স্কুল ফিজ আছে। ঠিক আছে, তারপরে আপনার চিকিৎসার জন্য, এগুলোর জন্য একটা ফান্ড তৈরি করে রাখুন ইয়ারলি। ঠিক আছে, আলাদাভাবে এটার জন্য একটা ফান্ড তৈরি করে রাখুন, যাতে এই যে কাজগুলো যখন হবে তখন যাতে আপনার সমস্যা না হয়। পার্ট নম্বর 4 কি দেখবো? ভুল যেগুলো করা একদমই উচিত নয়, যে ভুলগুলো একদমই করা উচিত নয়। 1 নম্বর কি, শুধু আয় বাড়াতে ব্যস্ত থাকবেন না, খরচ ঠিক না করলে লাভ নেই। আপনি শুধু ভাবছেন যে আমার আয় বাড়াতে হবে, ঠিক আছে, তো আয় বাড়িয়ে লাভ নেই।
আগে আপনার বাজেটিং করুন, তারপরে আয় বাড়ান। বাজেটিং না করলে আপনার আয় বাড়িয়ে লাভ নেই। সেই খরচা তো আপনার সেই আপনি বেহিসাবি খরচা করেই ফেলবেন, তাহলে আপনার আয় বাড়িয়েও আপনি কিন্তু সেভিংস করতে পারবেন না। ঠিক আছে? তারপরে কি, বাজেট মানেই কষ্ট করা, এটা ভুল ধারণা। অনেকে ভাবেন বাজেট করে, মাসে বাজেট করে চলবো, এটা অনেক কষ্ট হবে চলা। কিন্তু না, বাজেট করে চলা মানে এটা কিন্তু কষ্ট করা না। ঠিক আছে? এটা একদমই ভুল ধারণা। এমার্জেন্সি ফান্ড ছাড়াই বাজেট বানানো উচিত নয়। এমার্জেন্সি ফান্ড কিন্তু আপনাকে, বারবার বলছি, এমার্জেন্সি ফান্ড আপনাকে রাখতেই হবে। 20% টাকা আপনার যা মাসে যা ইনকাম হচ্ছে সেই থেকে 20% টাকা আপনাকে এমার্জেন্সি ফান্ডের জন্য আপনাকে রেখে দিতে হবে। তারপর কি, সব ইনকাম খরচ করে ফেলবেন না, ফিউচার প্ল্যান থাকতে হবে। আপনি যা ইনকাম করছেন সব যদি খরচা করে ফেলেন, তাহলে আপনার ফিউচার প্ল্যানিং কি আছে? তাই না? তো ফিউচার প্ল্যানিং তো আপনাকে অবশ্যই করতে হবে। কারণ আপনার হতেই পারে, আপনার আজকে হয়তো চাকরি আছে, হতেই পারে 1-2 মাসের জন্য, 6 মাসের জন্য আপনার হয়তো মানে এমন একটা পজিশন। দেখুন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কখনো মানুষকে কিন্তু বলে আসে না। ঠিক আছে? যখন তখন কিন্তু ক্রাইসিস আসতে পারে। তো সেই জন্য সবসময় সব ইনকাম খরচ করে ফেলবেন না, তার জন্য একটা ফিউচার প্ল্যান একটা করে রাখুন। ওই জন্য বারবার বলছি এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে? চাকরি আজকে ধরুন আপনি করছেন, আপনি 5 বছর 10 বছর ধরে চাকরি করছেন, হতেই পারে আপনার 1-2 মাস 3 মাসের জন্য চাকরি চলে যেতে পারে, বা আপনি চাকরি ছেড়ে দিলেন, অন্য কোথাও আপনার চাকরি, আবার অন্য কোম্পানিতে যাবে, বা ব্যবসা মন্দা চলছে, হতেই তো পারে। তো সেইভাবে আপনাকে ফিউচার প্ল্যানিংটা করতে হবে এবং আপনাকে এমার্জেন্সি ফান্ড আপনাকে রাখতেই হবে। তাহলে বন্ধুরা, মাসিক বাজেট মানে নিজের আর্থিক ভবিষ্যৎ হাতে নেওয়ার প্রথম ধাপ আজ থেকেই শুরু করুন। যত দ্রুত শুরু করবেন তত ভালো ফল পাবেন। ঠিক আছে? তো আজ থেকেই আপনারা শুরু করুন আপনাদের বাজেটিং করা। কে কে আজ থেকে বাজেটিং করা শুরু করছেন কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ঠিক আছে? তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের জন্য কিছু যদি হেল্পফুল হয়, বা তো মানে ভালো সঠিক তথ্য যদি আপনাদের দিতে পারি, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ঠিক আছে? তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এরকম ফিনান্সিয়াল টিপস নিয়ে একটা ভিডিওতে। নমস্কার।